শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে চাইলে দেখে নিতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। এই দুনিয়ায় বাঁচার দুটি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বলেন। মোর্শেদ নৌকা ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটি ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। চারজন চৌকিতে সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক, আরেকজন ট্রলারের ভেতরে থেকে সাদা কাপড় মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল। মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠেন, কে রে? লোক দুটি তাকায় বোধ হয়, এরপর দ্রুত ট্রলারের ভেতরে চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়েও ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড় মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান। আতঙ্ক নিয়ে ডাকেন, পদ্ম। পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলেই হেমলতাকে বলল, আম্মা, ঠিক ভেবেছি, এটা লাশ। পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিরে নদীর জলে ভেসে আছে, দুই হাতে মৃত মানুষকে জড়িয়ে ধরে। লাশটা নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দেবে। ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল। ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতে গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোনো হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা পদ্মজা দুজনই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন। এরপর কণ্ঠ খাদে নামিয়ে বললেন, চিনি না তো। তুই চিনিস? পদ্মজা মাথা নেড়ে জানালো সে চিনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা, আব্বা, দেখো তো তুমি চিনো নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন। মৃত মেয়েটির মুখ দেখে বলেন, না, চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে, চারিদিক অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো একটা মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে বলে, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করেন, কে? চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাব দিয়ে বলে, নাম জানি না আম্মা। দাঁড়াও, আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়। চোখ বোঝা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার সময় অনেকবার দেখেছি। কথা শেষ করেই পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে? প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন হয়েছে সেটা তো জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো, মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরো রক্তটা মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বললেন, একটার পর একটা খুন, হানিফের পরে প্রান্তের বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। এই লোকটার দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা, কলাপাড়ার দিকে যাও। ওখানে কি? হেমলতা বললেন। পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না।
ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে, মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না। অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে। বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহ হয়নি ওই ঘটনাটা পার হওয়ার। আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে। বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরফরিয়ে ওঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাকডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল। তারপর আর কিছুই মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়ি পরে নেয়। এরপর পূর্ণাকে ডাকে। বাইরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আপার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বললেন, এবার কি নিয়ে যেতে পারি তোর চাঁদেরে? যাও, বললেন হেমলতা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরও 2 জন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শেদ এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যামু ছাদনাতলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজা কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বললেন, আরে মিয়া করেন কি? দুলাভাইরা কোলে নেয় তো, বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলাগাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি, একটা খোলায় দূর্বা, ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন, চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এজন্য অনেক তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে, আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জন নিয়ে করছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মুসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হলো পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয় বিশাল এক থালা, তাতে কয়েক রকম পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন, নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়। স্বামী আর স্বামীর বাড়ি সব, মা বাবার সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না, চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফুপাতে থাকলো। ফুপাতে ফুপাতে খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনে শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনো দিনও না। পদ্মজার 2 হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলছে। চারিদিকে ঘিরে মেয়েরা, সামনে খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না।
তাই চলে এসেছে। আমির সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বললেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন। বললেন, আমির কথা বলতে চাই। ব্যাপারটা লুকোচক্ষুর, কিন্তু না তো করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পেছন ফেরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে আমির। প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করি সত্যি বলবে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, আমি মিথ্যা বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করল, লিখন ছাতো তোমাকে পছন্দ করে? জানি, আর আপনিও জানেন সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল। গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াই ভালো। আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্ত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন, বলল পদ্মজা, সাথে হাসল। আমির তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ।